12টা কোণ 12টা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তুলে ধরছি আমরা 21শে জুলাইকে ঘিরে সভা মঞ্চ যেমন রয়েছে তেমনি বিভিন্ন জায়গা থেকে এখন অবধি জনস্রোত এসে পৌঁছচ্ছে ধর্মতলা, এবং যে ধর্মতলা ইতিমধ্যেই কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে তাতে এসে মিশছে একের পর এক মিছিল, এবং সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার ক্যামেরায়। মোট 21টা ক্যামেরার চোখ এই মুহূর্তে অতন্দ্র রয়েছে এবং একই সঙ্গে আপনারা 12টা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমরা 21টা ক্যামেরার ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 21টা ক্যামেরার মাধ্যমে আমরা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আমাদের 21 জন প্রতিনিধি ছড়িয়ে রয়েছেন এবং 21টা ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন ছবি। পিডিএস চত্বরের ছবি দেখছেন, হাজরায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট বিক্রি হচ্ছে। ক্যাম্প 3 রয়েছে মৌলালিতে, জনবহুল মৌলালি আজকে কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে, সেখানে কার্যত জনস্রোত। ক্যাম্প 4 রয়েছে বিধাননগরে, বিধাননগর যেখান থেকে অনেকটা দূর ধর্মতলা চত্বর, কিন্তু সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন পায়ে পায়ে পা মিলিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা আসছেন। ক্যাম্প 5 মানিকতলা, কার্যত উৎসবের মেজাজে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা পাড়ি দিচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। ক্যাম্প 6 কল্যাণীর ছবি আমরা আপনাদের সামনে হাজির করছি। কল্যাণীতে আজ ভোর থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ঢল, যাদের গন্তব্য বলাই বাহুল্য ধর্মতলা চত্বর। হাওড়া ব্রিজ, ক্যাম্প 7 ধরা পড়ছে হাওড়া ব্রিজ, এবং হাওড়া ব্রিজ থেকে এখনো অবধি পায়ে পায়ে পা মেলাচ্ছেন কর্মী সমর্থকরা, যাদের গন্তব্য 21শে জুলাইয়ের সভা মঞ্চ। শিয়ালদা স্টেশন চত্বর গতকাল রাত থেকেই সরগরম, জেলা থেকে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে এসে পৌঁছচ্ছেন এবং তারপর সোজা চলে আসছেন সভাস্থলের উদ্দেশ্যে। ক্যাম্প 9 ধরা পড়ছে ভবানীপুর, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক। ক্যাম্প 10 ধরা পড়ছে এসপ্ল্যানেড চত্বর, এসপ্ল্যানেড চত্বর সেখানে আজ কার্যত জনস্রোত। ক্যাম্প 11 হুগলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাম্প 12 সেন্ট্রাল এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ আজকে কার্যত জনসমুদ্রের আকার নিয়েছে। বক্তব্য শুনতে, ভাষণ শুনতে আসবে। ক্যাম্প 13 ধরা পড়ছে সভা মঞ্চে, আপনারা তারই বার্ডস আই ভিউ দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। 13 নম্বর ক্যামেরায় আমরা আপনাদের সামনে হাজির করছি বার্ডস আই ভিউ। আপনারা ক্যাম্প 14 শ্যামবাজার, বর্ণময় মিছিল সেখানেও। ক্যাম্প 15 তারামণ্ডল চত্বর, যে তারামণ্ডল চত্বরও আজকে সরগরম এবং একের পর এক মিছিল সেখান থেকে আসছে, এবং সেখানেই যে শহীদ সৌধ রয়েছে সেখানেও বেহালার ছবি ধরা পড়েছে ক্যাম্প 16-এ। ক্যাম্প 17-এ ধরা পড়ছে ডানকুনির ছবি, ডানকুনি থেকে মিছিল করে কর্মী সমর্থকরা তারা এসেছেন এই ধর্মতলা চত্বরে। ক্যাম্প 18-এ যাদবপুর, যাদবপুর থেকেও পায়ে পায়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছেন এবং তাদের গন্তব্য সভাস্থল, যে যাদবপুরে কিছুটা ধাক্কার মুখোমুখি হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। নদিয়া থেকে এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বর্ণাঢ্য মিছিল নিয়ে। ক্যাম্প 20-তে ধরা পড়ছে রাসবিহারীর ছবি। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো যে জন্য সবাই অপেক্ষা করছেন, দমদমের ছবি দেখানোর পাশাপাশি আপনাদের জানি রাখি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গেলেন সভাস্থলে। অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে চলছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি সকলকে স্বাগত জানাচ্ছেন আজকের এই অভূতপূর্ব সমাবেশ। যে সমাবেশ দেখলে শুধু কলকাতার পশ্চিমবাংলার নয়, সারা দেশের মানুষ আজকে উদ্বেলিত হবেন। আমি গতকাল যখন লোকসভা থেকে ফিরছিলাম
তখন আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন পার্লামেন্ট চলছে, আপনারা ফিরে যাচ্ছেন কেন? আমরা বললাম আমাদের 93 সালে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়। সেদিন যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই পালন করেন এবং এই 21শে জুলাই পালন করার দিন কে কোথায় কার কি কর্মসূচি থাকলো বড় কথা নয়, আমরা সকলে মিলে এই কর্মসূচিতে সামিল হই। আমি সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা কথা বলা হচ্ছে যে ফার্স্ট ইনিংসের থেকে সেকেন্ড ইনিংস ভালো হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলি যে ফার্স্ট ইনিংসে ভালো তিনি খেলেছিলেন বলেই 211তে পৌঁছিয়েছেন তার দ্বিতীয় ইনিংস শুরু করবার আগে, এটা যেন সকলে মনে রাখেন। ফার্স্ট ইনিংসে গ্রামের মানুষ উপলব্ধি করেছিলেন, ফার্স্ট ইনিংসে গ্রামের মানুষ অনুভব করেছিলেন গ্রামের উন্নয়ন কত গভীরভাবে হতে পারে। তারই তো সুফল আজকে 211। কংগ্রেস, সিপিএম এবং পরোক্ষে বিজেপিও তারা একসঙ্গে চেষ্টা করেছিলেন যে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে হবে, কিন্তু আমরা দেখলাম তাকে ক্ষমতাচ্যুত করা দূরের কথা, তিনি বাংলার মাটিতে মানুষের কাছে যেভাবে আশ্বাসভাজন হয়েছেন সেই আশ্বাস ভারতবর্ষের অন্য রাজ্যদের কাছেও একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। আপনারা জানেন সম্প্রতি দিল্লিতে আইএসসির মিটিং হলো, ইন্ডিয়ান সিকিউরিটি কাউন্সিল। সেখানে ভারতবর্ষের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা গিয়েছিলেন। গত 16ই জুলাই আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। আমি সেদিন ছিলাম তার সঙ্গে, তিনি মিটিং করছিলেন, আমি বাইরে ছিলাম, কিন্তু পরবর্তীকালে মিটিং সম্পন্ন হবার পর তার কাছে যখন শুনলাম যে ইন্ডিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে শুধু নয়, দেশের প্রধানমন্ত্রীকেও দিক নির্দেশ করেছেন যে দেশের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই মুহূর্তে আমাদের আলোচ্য সূচিতে রাখা দরকার। সিপিএম চলে গেছে, কংগ্রেস চলে গেছে, তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছি। 2019-এর লোকসভাতে 34-এর গণ্ডি পেরিয়ে 42-এ কি করে পৌঁছানো যায় সে কর্মসূচি তো আমরা নিশ্চয়ই নেব, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে এটা বোঝাতে চাইছেন যে দেশের মানুষ সবচাইতে যাতে বেশি অসুবিধার মধ্যে আছেন সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধিকে লাগাম টানতে হবে, আর এই মূল্য বৃদ্ধিকে যদি লাগাম টানতে না পারা যায় তাহলে ক্ষুধার্ত মানুষ, যে ক্ষুধার্ত মানুষ ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, যে বেকারিত্বের যন্ত্রণায় বেকার যুবক দেখে বাড়িতে বসে তার অবিবাহিত বোন বিবাহ করতে পারছে না, বাড়ির বাবা মা দিতে পারছে না, বাড়ির ছেলেকে যখন অসহায় ভাবে তখন তার হাতে অস্ত্র তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে, কখনো তাকে নকশালবাদী কিংবা কখনো তাকে মাওবাদী বলে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু তার গভীরে কি দুঃখ, বেদনা, যন্ত্রণা, কারণ কি করে আমরা তার থেকে মুক্ত হতে পারি তা নিয়ে কেউ ভাবছে না। মূল্যবৃদ্ধি নিয়ে আমাদের সদর্থক পদক্ষেপ নিতে হবে। যারা অসাধু ভাবে প্রয়োজনীয় জিনিস মজুত করে, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে বাজারে, গোডাউনে
অন্যায়ভাবে মজুত রাখে সেই মজুত উদ্ধার অভিযানকে আবার প্রয়োজন হলে সারা দেশে সক্রিয়ভাবে চালু করার দরকার। আমাদের রাজ্যে দারুণ একটি কর্মসূচি নেওয়া হচ্ছে, যেখানে হোম ডেলিভারি দেওয়া হবে। সরকারের বেঁধে দেওয়া জিনিসপত্র মূল্যমান, আলু থেকে, পেঁয়াজ থেকে, মাছ থেকে, সমস্ত শাকসবজি থেকে যদি টেলিফোনে বুকিং করা হয়, যেমন ফোনে হোটেল থেকে খাবার আনা যায়, ঠিক তেমনিভাবে সারা বাংলাতে একটা নতুন পথ নির্দেশ করবে। আমি সর্বভারতীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে, নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন সেই মিটিং, আমি তাদেরকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যে পথে বাংলাতে মূল্যবৃদ্ধি কমানোর লাগাম চাইছেন, সারা দেশ সেই পথে এগোবার চেষ্টা করুন। আমরা তাই আপনাদের কাছে বলবো, যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা লোকসভায় সক্রিয় থাকছি, বাংলার মুখ্যমন্ত্রী আজ দেশের মানুষের কাছে এক অদ্ভুত ভাবমূর্তি নিয়ে আমাদের মুখোজ্জ্বল করছেন, বাংলার মুখকে উজ্জ্বল করছেন। তিনি বুঝিয়ে দিতে চাইছেন আজকের বাংলা যা চিন্তা করে, আগামীকালকের ভারতবর্ষ তাই চিন্তা করবে। আর মহামতি গোখলের সেই কথাকে বাস্তবায়ন করতে মমতা ব্যানার্জির পাশে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা তার পাশে দাঁড়িয়ে লড়াই করব। আজকের 21শে জুলাই আমরা সেই শপথ গ্রহণ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত সারে দুই এক কথা বলবেন। কার্শিয়াং থেকে গত নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সেই শান্তা ছেত্রী মহাশয়। নমস্কার। আজকের এই 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপস্থিত সম্পূর্ণ এখানে আমাদের পার্টির, আমাদের মহামহিম মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, জননেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সহিত উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য পেশ করছি। আপনারা জানেন আজকে বাংলাতে 2011 সাল থেকে আগে আমাদের পাহাড়ে যেরকম অশান্তি ছিল, আমাদের মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকার আসার পরে আমাদের পাহাড়ে এখন শান্ত হয়েছে। আমাদের পাহাড়ের দার্জিলিংয়ে এত অশান্ত ছিল, তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী পর্যন্ত পাহাড়ে এসেছিল না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার মমতা দিদি পাহাড়ে বারে বারে গিয়ে আমাদের পাহাড়ের মানুষকে একটা আনন্দ, পাহাড়ের মানুষ খুশি হচ্ছেন, পাহাড়ের মানুষ ওনাকে ভালোবাসেন, উনি কারণ পাহাড়কে ভালোবাসেন। এখন পাহাড়ের এখন ডেমোক্রেসি ফিরে এসছে। তাই আমি আজকে মমতা দিদি আমাদের পাহাড়ের মানুষের জন্য, আমাদের পাহাড়ের বিকাশ, অনেক বিকাশ করছেন। উনি সবার জায়গা গিয়ে মানুষের সঙ্গে মিলিত হচ্ছেন। আমি ওনাকে আরও দীর্ঘ আয়ুর কামনা করছি। আমাদের সবাইকে আমাদের পাহাড়ের জন্য আরও উনি এগিয়ে কাজ করে দিবেন।